হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কিভাবে ফটোশপ ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আমি আশা করি সকলেই ফটোশপ ডাউনলোড করতে পেরেছেন এবং ইনস্টলও করে ফেলেছেন। তো আর দেরি না করে চলুন আমরা ফটোশপ ওপেন করি। তো ফটোশপ ওপেন করার জন্য আমরা ফটোশপ আইকনে ক্লিক করব এবং তারপরে আমরা এরকম একটা বক্স দেখতে পারবো। আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কিছুটা সময় নেবে ফটোশপ ওপেন হবার জন্য। ফটোশপ ওপেন হবার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে উপরে আমরা কিছু অপশনস দেখতে পাচ্ছি, হাতের বাম দিকেও কিছু অপশনস রয়েছে এবং মাঝখানেও কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা, এবং যেখানে লেখা আছে ওয়েলকাম টু ফটোশপ এবং রিসেন্ট, অর্থাৎ আমরা পরবর্তীতে চাইলে খুব সহজে এখান থেকে কিন্তু সেই ছবিটা আবার ওপেন করে কাজ করতে পারবো। তো ফটোশপে কাজ শুরু করার আগে আমরা ফটোশপের কিছু সমস্যার সাথে আগে পরিচিত হয়ে নিই, কারণ সমস্যাগুলো যদি আমরা আগে সমাধান করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হবে। ফটোশপে কাজ করার ক্ষেত্রে সবথেকে কমন যেই সমস্যাটা সেটা হচ্ছে যে ফটোশপের ল্যাগ হওয়া, অর্থাৎ ফটোশপ স্লো চলা, এবং এটা হয় মূলত আপনার পিসি কনফিগারেশনের কারণে। যদি পিসিটা একটু লো কনফিগারেশনের হয় তাহলে দেখা যায় যে বর্তমানে যে ফটোশপের ভার্সনগুলো রয়েছে, যেমন আমরা যে ভার্সনটা ব্যবহার করছি CC 2021, এটা কিছুটা স্লো চলবে বা এর মাঝে কিছুটা ল্যাগ দেখা দিবে। তবুও কিছু স্টেপ রয়েছে যেগুলো নিলে আমরা আমাদের পিসিতে মোটামুটি স্মুথলি ফটোশপটাকে রান করতে পারবো। যদি কিনা আপনার পিসি লো কনফিগারেশনেরও হয় তাও আপনি কিছুটা স্মুথ হলেও ফটোশপ রান করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রথমেই যে ফাইলের পাশে এডিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের নিচে স্ক্রল করে এই যে প্রেফারেন্স অপশনটি রয়েছে এখানে আসতে হবে এবং এখান থেকে আমরা জেনারেল যে অপশনটি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের প্রেফারেন্সের ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, যেমন জেনারেল, ইন্টারফেস, ওয়ার্কস্পেস। তো এই অপশনগুলোর ভিতরেও কিছু অপশনস রয়েছে এবং এগুলোতে কিছু চেঞ্জ আনার মাধ্যমে আমরা ফটোশপের ল্যাগের যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান করতে পারি। তো এখানে যেটা প্রথমে রয়েছে জেনারেল অপশনে, এখানে যা রয়েছে ডিফল্টভাবে সেগুলোই থাক, আমরা এখানে কিছু চেঞ্জ করছি না। ইন্টারফেসেও আমি কিছু চেঞ্জ করব না। তারপরে যেটা ইন্টারফেসেও আমি খুব একটা চেঞ্জ করব না, আমি যেভাবে আছে এভাবেই রাখবো। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানে একটু চেঞ্জ আনতে পারেন, যেমন বর্ডারের যে অপশনটা রয়েছে এটা আপনারা প্রত্যেকটা অপশনের নান এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এতে করে ফটোশপের মাঝে যে বর্ডারগুলো রয়েছে এগুলো আর কি থাকবে না, আপনি দেখতে পারবেন না আর কি। এতে করে হয়তো কিছুটা স্মুথ আপনার পিসিতে ফটোশপটা রান হবে। তো যাই হোক, আমি এখানে যা দেওয়া আছে সেটাই রাখবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কালার থিম রয়েছে, অর্থাৎ আপনি যদি ডার্ক থিমের কাজ করতে চান আপনি ডার্ক করতে পারেন, যদি লাইট থিমের কাজ করতে চান আপনি লাইট করতে পারেন। তবে আমি ডিফল্ট যেটা দেওয়া ছিল সেটাই রাখছি। তারপরে এখানে রয়েছে ওয়ার্কস্পেস, এখানেও আমি ডিফল্ট যা ছিল তাই রাখছি। টুলস, এখানে আমি বলবো যে অপশনগুলোতে আমার টিকমার্ক দেওয়া আছে আপনারাও এইগুলো টিকমার্ক দিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যখন আমরা কোনো ছবি নিয়ে কাজ করব এই অপশনগুলো আমাদেরকে বেশ হেল্প করবে কাজ করার ক্ষেত্রে। তারপরে যে অপশনটা রয়েছে হিস্টোরি লগ, এবং এটা ডিফল্টভাবে আনটিকড রয়েছে, সো আমি এটা ডিফল্ট যা ছিল তাই রাখবো। ফাইল হ্যান্ডেলিংয়ের যে ব্যাপারটা, ফাইল হ্যান্ডেলিংয়ের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ফাইল সেভিং অপশনস, অর্থাৎ আপনার ছবিটা সেভ করার ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে রয়েছে। এর মাঝে এই তিনটা অপশনই আমি বলবো যে টিক দিয়ে রাখতে, এবং এই অপশনটা অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি এত মিনিট, অর্থাৎ আপনি যত মিনিট সিলেক্ট করবেন তত মিনিট পর পর আপনার ফাইলটা অটোমেটিক্যালি সেভ হতে থাকবে। এবং আমি বলবো এটা সর্বনিম্ন রাখতে, যেমন আমি এখানে 5 মিনিটস রেখেছি, আপনারাও 5 মিনিটস রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বড় কোনো ফাইল নিয়ে কাজ করছি এবং কারেন্ট চলে গেল বা কোনো একটা প্রবলেম হলো বা ফটোশপ ক্র্যাশ করলো, তখন যেটা হবে যে আপনার ফাইলটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আবার নতুন করে শুরু থেকে কাজ করতে হবে। কিন্তু আপনার যদি এই অপশনটিতে টিক দেওয়া থাকে তাহলে প্রতি 5 মিনিট পর পর ফটোশপ অটোমেটিক্যালি আপনার ফাইলটাকে সেভ করবে। এবং দেখা গেল যে আপনি 25 মিনিট কাজ করছেন, এর মাঝে 27 মিনিটের বেলায় আপনার কারেন্ট চলে গেল বা ফটোশপটা ক্র্যাশ করলো, সেক্ষেত্রে আপনার 25 মিনিট পর্যন্ত কিন্তু যে কাজটা করেছেন সেটা ফটোশপে অটোমেটিক্যালি সেভড রইল। সো আমি রিকমেন্ড করবো এই অপশনটাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখতে।
আর এখানে ক্যামেরা র প্রেফারেন্সে কিছু দেওয়া আছে, প্রেফার অ্যাডোবি ক্যামেরা র ফর সাপোর্টেড র ফাইলস। এই অপশনটাতে টিক দিয়ে রাখার একটা কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যখন ক্যামেরাতে ছবি তুলি সেখানে ছবিগুলো বিভিন্ন ফরম্যাটে তোলা যায়। জেপেগ ফরম্যাট রয়েছে, আর একটা অপশন রয়েছে র ফরম্যাট। সো আপনি যখন র ফরম্যাটে ছবি তুলবেন সেটা কিন্তু ডিরেক্টলি ফটোশপে ওপেন হতে চায় না যদি না এই অপশনটিতে টিক দেওয়া থাকে। তাই আপনারা এই অপশনটিতে টিক দিয়ে রাখবেন। বাকি যা রয়েছে সেগুলো আমি বলবো যে ডিফল্ট যা দেওয়া আছে সেটাই রাখুন। এখানে আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে যে রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস এত ফাইলস, অর্থাৎ আপনি এখানে যত নাম্বার রাখবেন আপনার রিসেন্ট ফাইল কন্টেইনার যেটা সেখানে আপনার ততগুলো ফাইলই শো করবে। যেমন এখানে 20 দেওয়া ছিল তাই এখানে 20টা ফাইল শো হচ্ছে। আপনি যদি আরো বেশি রাখতে চান তাহলে আপনি সেই নাম্বারটা এখানে দিতে পারেন, তবে আমি বলবো এটাকে কম রাখার জন্য, এতে করে আপনার পিসিতে চাপটা কম পড়বে। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে এক্সপোর্ট, এখানে ডিফল্ট যা রয়েছে আমি সেটাই রাখবো। পারফরমেন্স সব থেকে ইম্পর্টেন্ট পার্ট প্রেফারেন্সের মধ্যে, এই পারফরমেন্সটা, অর্থাৎ পারফরমেন্সটা আপনি যেভাবে সিলেক্ট করে দেবেন ফটোশপ সেই অনুযায়ী পারফর্ম করবে। আমি যে পিসিটা ইউজ করছি তার র্যাম হচ্ছে 8GB, এখানে সেটাই দেখাচ্ছে অ্যাভেলেবেল র্যাম। তো 8GB থেকে কম দেখাচ্ছে কি, যাই হোক আমার 8GB সেটাই দেখাচ্ছে। তারপরে এখানে একটা আইডিয়াল রেঞ্জ বলে দেওয়া আছে যে আপনার ফটোশপটা রান করার জন্য আপনার র্যামের কতটুকু অংশ ইউজ করা আইডিয়াল হবে। এখানে দেখাচ্ছে 4000 থেকে 5305। তো আমি আইডিয়াল রেঞ্জের মধ্যে রাখারই ট্রাই করেছি। আমি এখানে 71% এখানে ইউজ করতে দিয়েছি। অনেকেই বলে যে র্যামটা বেশি ইউজ করতে দেওয়া উচিত ফটোশপকে, তবে আমি বলবো যে যদি আপনি অন্য কোনো সফটওয়্যারও ইউজ করেন, যেমন অ্যাডোবি আফটার ইফেক্টস বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো, তাহলে মানে এতটা বেশি না দিয়ে আইডিয়াল রেঞ্জের ভিতরেই রাখা উচিত আমার মতে। তো আমি আইডিয়াল রেঞ্জের ভিতরে সর্বোচ্চ এখানে 5300-র ভিতরে যদি আমি রাখি তাহলে আমার 73% আসে, বা না আর একটু কমাই, আমি 70% or 71% আমি এটাই রাখি, এবং এটা আমার জন্য বেশ ভালোই কাজ করে। আমার ফটোশপ বেশ ভালোই স্মুথলি রান হয়। তাই আমিও বলবো যে আপনারাও এই আইডিয়াল রেঞ্জের ভিতরেই সর্বোচ্চ যেটা সেটুকু রাখার চেষ্টা করুন। আর তার পাশে যেটা রয়েছে গ্রাফিক্স প্রসেসর সেটিংস, এটাতে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন, এতে করে আপনার সিপিইউ এর উপর সরাসরি চাপটা না পড়ে আপনার গ্রাফিক্স কার্ড যা রয়েছে তার উপরে কিন্তু চাপ পড়বে। আর হিস্টোরি স্টেজ, যেটা আপনি হিস্টোরিটা কতটুকু রাখতে চান, অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন আপনারা দেখবেন যে আমরা চাইলে কিন্তু কোনো একটা ইফেক্ট দিয়ে আবার সেটাকে আনডু করতে পারবো। সো সেটা আমি কতবার করতে পারবো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে 20 দিয়ে রেখেছি, আপনি চাইলে 50, 30 এরকম যত ইচ্ছে দিতে পারেন, তবে এটা যত কম রাখবেন তত ভালো আপনার জন্য। ক্যাচ লেভেল আমি এখানে 4 দিয়েছি। ক্যাচ টাইল সাইজ এটা আমি 1024K যেটা সেটা দিয়েছি। তো তারপরে যেটা রয়েছে স্ক্র্যাচ ডিস্ক, এখানে আমার প্রথমে সি দেওয়া ছিল, কিন্তু আমার পিসিটাও মোটামুটি লো কনফিগারেশনের। আমি দেখলাম যে সিতে দেওয়ার কারণে আমার পিসিতে এক ধরনের প্রেশার পড়ছে, যে কারণে আমি ডি এবং এফ দিয়েছি। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে সিতে না দিয়ে অন্য কোনো ড্রাইভে আপনারা স্ক্র্যাচ ডিস্কের জন্য সিলেক্ট করতে পারেন, এটা ভালো হবে আপনার পিসির জন্য, আমার মতে ভালো হবে। আর তারপরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমি হাত দিব না, এগুলো ডিফল্ট যা রয়েছে সেগুলোই ঠিক আছে আমার মতে। এগুলোতে খুব একটা চেঞ্জ আনলে যে আপনার ল্যাগ কমে যাবে এরকম না, বাট পারফরমেন্সের যে ব্যাপারটা, এই র্যাম সিলেক্টিং এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা যদি একটু প্রপারলি করতে পারেন তাহলে আমার মতে আপনাদের যে ল্যাগটা রয়েছে সেটা কম হবে। তো এগুলো করার পরে আমরা যেটা করব, আমরা ওকে দিব, এবং ওকে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফটোশপটা ক্লোজ করে আবার অন করতে হবে। কিন্তু আমার এই সেটিংসটা করাই ছিল, সো আমি আর ক্লোজ করছি না। তবে আপনারা যারা নতুন এই প্রেফারেন্স সেটিংসটা চেঞ্জ করলেন তারা ফটোশপটা আবার অফ করে আবার নতুন করে অন করবেন। আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে কাজ শুরু করার আগে দেখিয়ে নিতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্যানভাস ওপেন করেছি এবং আমি আবার ব্রাশ টুলও সিলেক্ট করেছি। আসলে এখানে দেখে ভয়ের কিছু নেই, আমরা এই প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন পরবর্তীতে কাজ করার সময় এই প্রবলেমটা আমাদের না হয়। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ফটোশপ ওপেন করার পরে সবার প্রথম যেই টুলটা আমরা হাতে নিই সেটা হচ্ছে এই ব্রাশ টুল।
তো ব্রাশ টুল হাতে নিয়ে আমরা দেখা যায় দাগ দিচ্ছি, ইচ্ছা মতো দাগাচ্ছি, কিছু একটা আঁকার চেষ্টা করছি, কিন্তু এক ধরনের ল্যাগ আমরা দেখতে পাই বা এক ধরনের স্লো একটা ব্যাপার আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটা আসলে কিভাবে ঠিক করা যায়, এটা আসলে মনে করেন অনেক সময় দেখা যায় আমরা প্রেফারেন্সের যেই সেটিংসগুলো সেগুলো চেঞ্জ করার পরও দেখা যায় যে এই প্রবলেমটা আমাদের মধ্যে হচ্ছে, যে আমরা দাগ দিচ্ছি কিন্তু খুব একটা স্মুথলি দাগটা আসছে না বা কেমন যেন একটু ল্যাগ করছে। আসলে এটার একটা অন্যতম কারণ হচ্ছে অনেক সময় ফটোশপ ইনস্টল করার পর ডিফল্টভাবে ব্রাশের যে সেটিংসগুলো থাকে উপরে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ব্রাশের সেটিংস। এখানে স্মুথনেস দেওয়া থাকে 50% অথবা 20% অথবা 10%, অ্যান্ড এই জিনিসটাই এ ধরনের ল্যাগের জন্য দায়ী। আসলে এটা কোনো ল্যাগ না, এটা হচ্ছে যদি আপনি ডিজিটাল পেইন্টিং করতে চান তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে, তো এই স্মুথনেসের জন্যই দেখা যায় যে মানে খুবই স্মুথলি দাগটা পড়ে কিন্তু টাইমিংটা ঠিক থাকে না। তো এটার জন্য খুবই সহজ সমাধান, সেটা হচ্ছে আপনারা স্মুথনেস একদম 0% করে দিবেন এবং তারপরে যদি আপনি দেখেন আপনি যেভাবেই দাগ দেন না কেন আপনার ঠিক সেই সময়ের সাথে মিল রেখেই কিন্তু দাগটা পড়বে এবং মনেই হবে না যে কোনো ধরনের ল্যাগ ছিল। আর এটা আসলে কোনো ধরনের ল্যাগ না, এটা ফটোশপেরই ব্রাশেরই একটা অপশন। আপনি চাইলে স্মুথনেস বাড়াতে পারেন এবং বাড়ালে পরে দেখবেন যে সে ব্রাশটা স্মুথলি চলছে কিন্তু একটু ডিলে করে চলছে। তো আমি আশা করব আমি আপনাদের সাথে যে প্রেফারেন্স সেটিংসটা শেয়ার করলাম এবং ব্রাশ সম্পর্কে যে সেটিংসটা শেয়ার করলাম এগুলো মেনটেন করলে ফটোশপের যে ল্যাগটা রয়েছে সেটা আমরা কাজ করার সময় খুব একটা সম্মুখীন হব না। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানতে পারবো, একদম ডিটেলস জানতে পারবো যে এই ফটোশপের যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি, এগুলোতে কিভাবে কাজ করে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।